হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মিসলেনিয়াস 2024 নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনস আমি তোমাদের সঙ্গে করব। তো তার আগে একটা ছোট্ট ডিসক্লেইমার, সেটা হচ্ছে আমি এখানে যা কিছু শেয়ার করব সব কিছুই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে গেইন করা। এরকমটা হতেই পারে যে আমার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয়েছে তোমার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো তোমার নিজেকে বুঝতে হবে যে তোমার ক্ষেত্রে কোনটা সুইটেবল হবে, ওভাবে তোমার নিজের স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে। তো ঠিক আছে, টপিকে ফিরছি তাহলে। দেখো, প্রথমে কাট অফ কত হবে। এবার এক্সাম হলো 3-4 দিন হয়ে গেল। এবার কাট অফ অলরেডি তোমরা ইউটিউবে এ নিয়ে বিস্তর আলোচনা দেখেছো, তবে এটা নিয়ে কিছু না বললেই না হয়। দেখো, কাট অফ কত হবে সেটা আমরা কেউ জানি না, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত পিএসসি রেজাল্ট পাবলিশ করছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জানতে পারবো না কাট অফ কত হবে। আমি এখানে যদি চাই আমি 1 থেকে 2 ঘন্টা অ্যানালাইসিস করে তোমাদের দেখিয়ে দিতে পারি, ইজি কোশ্চেন, মডারেট কোশ্চেন, টাফ কোশ্চেন নিয়ে। কিন্তু আলটিমেটলি কোনো কনক্লুশনে আমি পৌঁছতে এই জন্যই পারবো না, কারণ আমি জানি না পিএসসি কত ক্যান্ডিডেট নেবে বা কত ভ্যাকেন্সি আছে, বা এইসব অনেক কিছুর ওপর হচ্ছে কাট অফ ডিপেন্ড করে। তো আমি কাট অফ কত হবে আমি এই টপিকে যাচ্ছি না, আমি যাচ্ছি একটা অন্য টপিক। তো তোমরা কাইন্ডলি একটু মনোযোগ দেবে। সেটা হচ্ছে, যদি মনে করো কাট অফ 100, সাপোজ যদি 125 হতো, তাহলে যেই ছেলেটা 124 পেয়েছে বা 124 পেতো, বা যেই ছেলেটা 125 পেয়ে পাস করতো, তাদের দুজনের স্ট্র্যাটেজি কী হতো? তাদের কি একই স্ট্র্যাটেজি হতো নাকি আলাদা স্ট্র্যাটেজি হতো? তো এটা নিয়ে হচ্ছে আজকে আমার মূল বক্তব্য। সেটা হচ্ছে, দেখো, যে ছেলেটা আজকে 124 পেতো তাহলে কি সে ফেল করতো? যে ছেলেটা 125 পেতো সে কী করতো? পাস করতো। কিন্তু এখন কেউ জানে না কাট অফ কত, তাই তাদের দুজনের স্ট্র্যাটেজি এখন কী হবে? দুজনের স্ট্র্যাটেজি এখন সেম হবে। কেন সেম হবে? দেখো, আমি বলছি তোমাদের। দেখো, আমি ধরে নিচ্ছি এখানে যারা ভিডিওটা দেখছো তারা বেশিরভাগই হচ্ছে আনএমপ্লয়েড এবং নতুন ক্যান্ডিডেট। যারা পুরনো অ্যাসপিরেন্টস তারা কিন্তু অলরেডি সব কিছু জানে এবং বোঝে। আমার মেইন যে বক্তব্য সেটা হচ্ছে নতুন যারা অ্যাসপিরেন্টস আছে তাদের জন্য। কারণ আমরা যখন নতুন অ্যাসপিরেন্ট ছিলাম তখন আমাদের এই ভুলগুলো খুব হতো। তো আমি চাই যারা নতুন অ্যাসপিরেন্টস তারা যেন এই ভুলগুলো না করে। এবার যে নতুন অ্যাসপিরেন্ট, যে পরীক্ষা খুবই ভালো হয়েছে, সে কী করবে? সে কি তাহলে মিসলেনিয়াস মেইনসের জন্য পড়াশোনা করবে? না, একদমই নয়। কেন করবে না বলছি আমি। দেখো, যদি আমি ধরে নিই যে পিএসসি ঠিকঠাক টাইমে এক্সাম কন্ডাক্ট করাবে, তবু তবু তোমাদের কাছে অ্যাটলিস্ট 10 থেকে 12 মাসের একটা টাইম ফ্রেম থাকবে মেইনসের আগে। তার আগে পিএসসির যা ট্র্যাক রেকর্ড, তাতে মনে হয় না পিএসসি যে 1 বছরের আগে তার মিসলেনিয়াসের মেইন এক্সাম নেবে। এবার তাহলে মেইন হতে হতে তোমাদের কাছে আরও পরের বছর জুলাই অগাস্ট মাস হতে পারে। এইবার দেখো, সামনে তোমাদের দুটো খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম রয়েছে। কী কী এক্সাম? সামনে তোমাদের এক্সাম রয়েছে হচ্ছে, দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রয়েছে 16 এবং 17 নভেম্বর। তারপর রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, এটা 2024-এর প্রিলিমিনারি 15 ডিসেম্বর। তাহলে আমার মতে, আবার বলছি আমার মতে, তোমাদের সকলেরই উচিত 15 ডিসেম্বর পর্যন্ত মিসলেনিয়াস এক্সামটাকে ভুলে যাওয়া। যে তোমরা পাস করবে কি ফেল করবে সেটাকে তোমাদের ভুলে যাওয়া। আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, আগামী 2 মাস হচ্ছে তোমাদের ক্লার্কশিপের জন্য পড়া উচিত। এবং শুধু ক্লার্কশিপ নয়, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এই দুটোকে একসঙ্গে তোমরা মার্চ করে তোমরা একসঙ্গে যেরকম ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্যও হয়ে যাবে, তেমনি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের পড়াশোনাটা হয়ে যাবে। এবার কেন পড়বে? দেখো, যারা মিসলেনিয়াস দিয়েছো বা যারা ভালো ভালো করে এক্সাম দিয়েছো বা ভালো মার্কস হচ্ছে, আমি ধরে নিচ্ছি তাদের জিএস স্ট্রং, তাদের ম্যাথ স্ট্রং। এইবার ক্লার্কশিপে কী হবে তোমাদের? ক্লার্কশিপে হচ্ছে তোমাদের 30 নম্বরের একটা ইংরেজি পোর্শন থাকে। 30 নম্বরের ইংরেজি, 30 নম্বরের অঙ্ক এবং 40 নম্বরের জিকে। ওই যে 30 নম্বরের যে ইংরেজি, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও 25 নম্বরের যে ইংরেজি পোর্শনটা থাকে, আমি চাচ্ছি তোমরা এই পোর্শনটা খুব স্ট্রং করো এখন। কেন স্ট্রং করবে? দেখো, এবার 15 ডিসেম্বর যখন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশান শেষ হয়ে গেল, এবার 16 তারিখ থেকে তুমি 1-2 দিনের অফ নিয়ে নাও। তারপর 1-2 দিন অফ নিয়ে তুমি তারপর শুরু করবে হচ্ছে মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনস এবং ডাব্লিউবিসিএস মেইনস। এই তিনটে মেইনস একসঙ্গে। একসঙ্গে কি কেন? দেখো, ক্লার্কশিপে মেইনসে কী থাকে? তিনটে 6টা রাইটিং থাকে, তাই তো? তিনটে 6টা রাইটিং 1 ঘন্টা। এসে থাকে, এসি থাকে, ট্রান্সলেশন থাকে। এটা হচ্ছে ক্লার্কশিপের মেইনস। মিসলেনিয়াসের মেইনসে কী থাকে?
ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতে একই জিনিস থাকে, সঙ্গে বেঙ্গলি গ্রামার থাকে, ইংলিশ গ্রামার থাকে, ডেসক্রিপটিভ রাইটিং থাকে। এবার দেখো, তুমি ডিসেম্বরের 16 তারিখ বা 17 তারিখে একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ তোমাকে গ্রহণ করতে হবে। কীভাবে সেই অ্যাপ্রোচটা হবে দেখো, তোমাকে 3টে মেইনস একসঙ্গে টার্গেট করতে হবে। কিন্তু সেটা তুমি যদি এখন থেকে তুমি যদি মিসলেনিয়াস মেইনস পড়ো, তাহলে কিন্তু তোমার কী হবে, তোমার হাতের থেকে ক্লার্কশিপ প্রিলিমিনারিটা ছুটে যেতে পারে। কেন? কারণ ওখানে ইংরেজি আছে, এমসিকিউ টাইপের, এবং মানে বাকি যে সমস্ত পেপারটা সেটা হচ্ছে এমসিকিউ টাইপের। কিন্তু মিসলেনিয়াসে কিন্তু তোমার হচ্ছে সম্পূর্ণটা ডিসক্রিপটিভ লিখতে হচ্ছে তোমাকে। তাই সেক্ষেত্রে দুটো আলাদা এক্সাম। যেহেতু তুমি মিসলেনিয়াস মেইনসের জন্য অনেকটাই টাইম পাচ্ছ, তাই তোমার এখন উচিত, আমার মতে যারা নতুন এক্সপিরিয়েন্স আছো, তোমরা এই ভুলটা করবে না যে এখন তোমরা ভালো মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে তাই তোমরা এখন থেকে মেইনসের জন্য প্রিপারেশন করবে না। এই ভুলটা কিন্তু তোমরা করবে না। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে আগে ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিটা শেষ হোক, তারপর। এবং আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি ক্লার্কশিপ নিয়ে আমি জানি না কতটা করতে পারবো, যেহেতু এটা টায়ার 1 এমসিকিউ তোমরা বিভিন্ন জায়গায় পেয়েই যাবে। ক্লার্কশিপের মেইনস, মিসলেনিয়াস মেইনস, তো এই দুটো নিয়ে আমি কিছু মক টেস্ট হোক, গাইডেন্স হোক, এসবের ব্যবস্থা আমি অবশ্যই করব। যারা আগের বছর টপার্স আছে তাদেরকে দিয়ে খাতা দেখানো, তো এই ইনিশিয়েটিভটা কিন্তু আমি নেব। সেটা আমার মনে হয় সেটা এখন নেবার আমার কোনো রকমের দরকার নেই, কারণ এর আগে হচ্ছে তোমরা এই দুটো এক্সাম ভালো করে দাও। তারপর আমি হচ্ছে এই 3টে মেইনস তো অবশ্যই তোমরা দেবে, তার মধ্যে হচ্ছে মিসলেনিয়াস মেইনস এবং ক্লার্কশিপ মেইনস, এই দুটোর জন্য আমি বিভিন্ন গাইডেন্সের এবং সাজেশনের ব্যবস্থা করব আমি তোমাদের জন্য। এবং সেটা সম্পূর্ণভাবে যারা হচ্ছে আগের বছরের যারা টপার্স ছিল, হ্যাঁ, তাদের থেকে আমি হেল্প নিয়ে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব আমি যতটা পারি। আর যারা একান্তই ইচ্ছুক যে মিসলেনিয়াস মেইনস নিয়ে, তারা একটু ধরো তোমরা সিলেবাসটার একটু ধারণা নিতে পারো যে সিলেবাসে কী আছে, পেপার 1-এ কী আছে, পেপার 2-তে কী আছে, পেপার 3-তে কী আছে, ঠিক আছে, সমস্ত কিছু কোন পেপারে কী থাকে, এই সমস্ত ধারণা নিতে পারো। তো এটাই হচ্ছে আমার আজকের মূল বক্তব্য ছিল। তো আমি ইন শর্ট আরেকবার বলে দিচ্ছি যে আমার মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে এখন তোমাদের মিসলেনিয়াস মেইনস পড়ার কোনো দরকার নেই। তোমরা পিএসসি ক্লার্কশিপ ভালো করে দাও, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ভালো করে দাও। তারপর থেকে তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা যদি নেক্সট ইয়ার জানুয়ারি থেকেও তোমরা পড়াশোনা শুরু করো, তোমরা নির্দ্বিধায় পিএসসি মিসলেনিয়াস মেইনস পাস করে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কী হবে বা আমি কেন ইউটিউবে এলাম সেটা হচ্ছে, দেখো, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা বিশেষ করে নিউ অ্যাসপিরেন্টস, তাদের হচ্ছে দিশা দেখানো যে ভাই তোমরা এটা করো, এটা করলে ভালো হবে। ঠিক আছে? আর বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম নিয়ে বিভিন্ন ডিসকাশন করা, যেমন সামনে ক্লার্কশিপ আছে, হ্যাঁ, তারপর মিসলেনিয়াসে যখন মেইনস হবে তখন কিছু সাজেশন প্রোভাইড করা বা মক টেস্টের ব্যবস্থা করা, তো এইসব। আর হচ্ছে তোমাদের যারা নিউ অ্যাসপিরিয়েন্স তাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, তো তোমরা বিভিন্ন সময় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর আরেকটা কোশ্চেন হয়তো তোমাদের থাকতেই পারে যে মানে আমি 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 কেন আর কি এই সমস্ত এক্সাম সম্পর্কে তোমাদের বলছি। দেখো, প্রথমত হচ্ছে আমি 2019-এর যে ক্লার্কশিপটা হয়েছিল, তো ওখানকার আমি সিলেক্টেড ক্যান্ডিডেট ছিলাম। তো বর্তমানে আমি এখন ওটাই নেই। 2019-এ যেটা মিসলেনিয়াস হয়েছে, ওই মিসলেনিয়াস দিয়ে আমি পাশ করে আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত। ঠিক আছে? তো আমি মিসলেনিয়াস সার্ভিসে আছি আর কি, তো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে আমি কর্মরত। তো আমি চাই যে আমি যে জার্নিটার মধ্য দিয়ে এসেছি এবং যে সমস্ত ডিফিকাল্ট সিচুয়েশনগুলো আমাকে ফেস করতে হয়েছে, তো সেটা তোমাদের ক্ষেত্রে যেন একটু হলেও স্মুথ হয়। তো এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আর আজকে আর বেশি কিছু বলছি না। তো তোমাদের যদি কিছু বলার থাকে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, বা কী বিষয়ে পরবর্তী ভিডিও করব সে বিষয়েও তোমরা কমেন্ট করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ।